আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সৈয়দ অলিউল্লাহর একটি ছোট গল্প নিয়ে। ছোট গল্পটির নাম হচ্ছে জাহাজি। সৈয়দ অলিউল্লাহর জাহাজি গল্পটি মূলত হচ্ছে সমুদ্রের গল্প, অর্থাৎ সমুদ্রের সেই জলরাশির স্রোতের ভিতরে বয়ে চলা এক জাহাজের সারঙ্গীর জীবনের গল্প বা জাহাজের আবহের গল্প। সমুদ্র কখনো শুধুমাত্র একটা জলরাশি নয়, সমুদ্রের মাঝে মানুষ নিজেকে আবিষ্কার করে, আবার সেই সমুদ্রের মাঝে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। জাহাজি গল্পটি হচ্ছে সেই শূন্যতার গল্প, যেখানে একজন মানুষের বাহিরের যাত্রা ধীরে ধীরে তার জীবনের ভিতরের যন্ত্রণার এক প্রতিচ্ছবি হয়ে সামনে হাজির হয়। সারেঙ্গের জীবনের ক্ষমতা, দুর্বলতা কিংবা মানবিকতা, এই সব কিছু নিয়ে কিন্তু স্রোত অতিবাহিত হয়। গল্পটির অন্যতম একজন চরিত্র করিম সারেং। তিনি হচ্ছে আমাদের পরিচিত সমাজ ব্যবস্থার তেমন কোনো নায়ক নয়, যাকে আমরা নায়ক হিসাবে চিনি। তিনি একজন নিঃসঙ্গ মানুষ এবং তার এই নিঃসঙ্গতা তাকে যেন নিজেকে জানতে একটা পথ তৈরি করে দিয়েছে, বা তার অস্তিত্বকে জানতে একটা পথ তৈরি করে দিয়েছে তার ওই নিঃসঙ্গতা। সকলের কাছে এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি থাকে না। ধরুন, আমার কাছে সমুদ্র মানে হচ্ছে বিশালতা, আপনার কাছে সমুদ্র মানে আরও বিশালতা। কিন্তু করিম সারেংয়ের জীবনে সমুদ্র মানে মুক্তি নয়, বরং অদৃশ্য এক চাপ তার কাছে, এবং সেই অদৃশ্য চাপে নিজেকে অতি ক্ষুদ্র মনে করে তিনি, এবং সমাজ থেকে বা সকলের থেকে নিজেকে অনেক বিচ্ছিন্ন মনে করে এই সমুদ্রের কারণে। কিন্তু দেখুন, দিন শেষে সমুদ্র আমাদের কাছে মুক্তির বা অনেক বিশালতার। দেখুন, আমরা তীর থেকে আমরা সমুদ্রকে যখন দেখি, হ্যাঁ সমুদ্র আমার কাছে অনেক ভালো, বাট আপনি জাহাজে জীবনযাপন করেন। আমি কিছুদিন যাবৎ এই গল্পটা যখন আর কি পড়ছিলাম, তখন বিভিন্ন জাহাজের ভিডিও দেখছিলাম। যারা হচ্ছে জাহাজে থাকে ক্রু, তারা হচ্ছে বিভিন্ন ভিডিও করে, মানে আমাদের দেখতে সুবিধা করে দেয়। হয়তোবা অনেক রিস্কের কাজ, যে আমরা জানি না, কিন্তু তারা তাদের মুহূর্তগুলোকে ধারণ করে আমাদের দেখানোর ব্যবস্থা করেন। এটা আমি কয়েকদিন দেখছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিল যে সেই সমুদ্রটা, যেই সমুদ্র হচ্ছে আমি তীর থেকে দেখি, ওই সমুদ্রের বিশালতা, সেই সমুদ্রের বিশালতার ভিতরে একটা জাহাজ নিয়ে, তারও অতি ক্ষুদ্র একটা অনেক বড় জাহাজ যখন সমুদ্রের সেই ঢেউতে একদম দেখা যায় তাদের একটা ইসের মতো আছে, বিপদ সীমা, যে ঘন্টার মতো একটা আছে, সেইটা পার করে ফেলে। দেখুন, তাহলে তাদের অবস্থানটা কি হয় সেই অনেক বিশালতার মধ্যে। আমরা হয়তো বা তীর থেকে দেখি সমুদ্র মানে হচ্ছে মুক্তি, কিন্তু দিন শেষে যারা সমুদ্রের ভিতরেই থাকে, যাদের জীবনযাপন সেই সমুদ্র কেন্দ্র করে, তাদের কাছে সমুদ্রটা কি মুক্তি? না, তাদের কাছে সমুদ্র মানে হচ্ছে অতি ক্ষুদ্রভাবে তারা নিজেকে, যেখানে তারা বিচ্ছিন্ন হয়ে যায় সব কিছু থেকে। আসলে এই প্রশ্নগুলো যখন এই গল্পটা পড়ছিলাম, নিজের ভিতরে আসছিল যে সমুদ্র মানে তাহলে কি আসলে। আরেকটা বিষয় না বললেই নয়, জাহাজে পড়তে পড়তে আমি বা অন্যরাও, মানুষরা সাধারণত ভেবে থাকে যে মানুষ আসলে কোথায় বাস করে, এই সমাজে নাকি নিজের ভেতরে। দেখুন, সামাজিকভাবে অনেক নিয়ম নীতি আছে। দেখুন, আপনি যদি এই গরমের ভিতরে ফুল হাতার পরে আপনি যদি রাস্তা দিয়ে যান, হয়তো বা আপনার কোনো পরিচিত কেউ আপনাকে বলতে পারে, এই গরমে ফুল হাতা কেন? আমি যখন এই ভিডিওটা করছি, আমি ফুল হাতার পরা আর কি, শার্ট পরা, কারণ আমি যে কালার পরি সেই কালারটা অনেকের পছন্দ না। এখন আমার বাসায় তেমন কোনো কালারের নেই আর কি, শার্ট যেটা মানুষ পছন্দ করে। বিশেষ করে আমার ছোট ভাই বোনদের কথা বলবো, ওরা আর কি বলে আমাকে আর কি, এই কালারটা বলেছে না, এটা মোটামুটি ভালো আছে। ওরা আর কি বলে, আপনি নীল পরেন, কিন্তু নীলের কালার প্যালেটটা আপনার চেঞ্জ করা উচিত। সো সেজন্য আমি এই কালারটা পরেছি। এখন এটা হচ্ছে আমার ফুল হাতার। সো আমাকে হাফ হাতার কিছু একটা কিনতে হবে, টি শার্ট, যেটা পরে আমি ভিডিওতে কথা বলবো এই কালার পরে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে আমার কাছে নেই, এই জন্য আমি এই ফুল হাতার ভিতরে পরে, আমার ফ্যান বন্ধ, আমার কাছে তো এসি নেই এই বাসায়। সো অনেক গরমের ভিতরে আমি এই ভিডিওটা করছি। কিন্তু সামাজিক নিয়ম, আপনি নিয়মটা দেখেন। আবার এমন কোনো স্থান আছে যেখানে আপনাকে ফুল হাতার পরেই যেতে হবে। আমি যখন অ্যাজ এ জুনিয়র হিসাবে আমার বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আর কি বলে যে যারা যারা ফুল হাতার পরেছো তাদের অবশ্যই হাতা মানে হাতার বুদমটা দিয়ে রাখতে হবে, এরকম ভাঁজ করা যাবে না।
এটা আমার সিনিয়ররা আমাকে বলেছে। দেখুন, ওই নিয়মটা বা ওই সামাজিক নিয়মটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, কারণ আমি ইমরান, আমি যেটা নিজে করি সেটাই করি। অর্থাৎ আমি নিজে সেই ফুল হাতার পরিও অনেক আগ থেকেই, ফুল হাতার পরলে অনেকে আছে না হাতাটা এরকম ভাঁজ করে রাখে, আমাকে দিয়ে ওটা হয় না। আমি এভাবেই আমার এরকম বুদম দেয়াই থাকে। সো ওই নিয়মটা আমার জন্য প্রযোজ্য হয়নি, কারণ আমি সাধারণভাবেই হাতার বুদমটা দিয়ে রাখি এবং বলতে পারেন একটা আলাদা ডেকোরাম আমি মেনটেন করি। এখন সেটা কার কাছে ভালো কার কাছে মন্দ এটা লাগতে পারে, বাট আমারও সেন্স অনেক সময় যে অনেক ভালো সেন্স এটা আমি বলবো না বা বলছিও না। সেক্ষেত্রে দেখা যায় আমার জুনিয়ররা যখন আমাকে বললো যে ভাই আপনি এই কালারগুলো পরেন, আমাকে দেখিয়েছেও, সো আমি চেষ্টা করেছি ওই কালারের ভিতরে যেতে। আমি আমার কালারে ঠিক রেখে আমি হচ্ছে সেই কালার প্যালেটের ভিতরে অন্য একটা কালার তাহলে আমি চুজ করতে পারি, সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, এই সমুদ্রের নিয়ম নীতি আপনাকে বা সামাজিক নিয়ম নীতি, আপনি যখন সমুদ্রে থাকবেন তখন নিজেকে প্রশ্ন করবেন আমি তাহলে কি সমাজের ভিতরে বাস করি না নিজের ভিতরে বাস করি। আপনি দেখুন, সমুদ্রের ভিতরে যারা বাস করে তারা অধিকাংশ সময় নিজেকে জানতে চায়, নিজেকে জানার একটা মাধ্যম খুঁজে পায়। হয়তোবা আমাদের কোনো দেশের চিকিৎসক বা কেউ বলেন কিনা আমি জানি না যে তোমার জন্য হচ্ছে ঔষধ তুমি সমুদ্রে যাও, তুমি পাহাড়ে যাও, বাট আমার কাছে মনে হয় এটা করা উচিত আমাদের। আমি যখন সমুদ্রের কাছে যাই, বিশেষ করে আমার তো দক্ষিণাঞ্চলে, আমি সমুদ্রের ভিতরেই থাকি বলতে পারেন। সো আমার কাছে সমুদ্রটা অন্যরকম লাগে। আমার একজন ফ্রেন্ড যখন হচ্ছে সে পাহাড়ে থাকে, তার কাছে একটু ভিন্ন রকমের। সো সকল বিষয় ভিন্ন, অর্থাৎ মানুষ কোথায় বাস করে, সমাজে নাকি নিজের ভিতরে, এইটা যদি জানার আগ্রহ হয় বা এই প্রশ্নগুলো যখন উত্থাপিত করতে চাইবেন, তখন আমার কাছে মনে হয় আপনি সমুদ্র বা পাহাড় বা কোথাও ঘুরতে যান, দেখবেন তখন এই প্রশ্নগুলো আপনার মাঝে উপস্থাপিত হবে। আপনি যদি কোথাও ঘুরতে যান, সেখানে ওই সমাজ ব্যবস্থার সঙ্গে আপনি পরিচিত নয়, আপনি অন্য একটা স্থান থেকে এসেছেন, তারপরে দেখবেন ওখানে মানিয়ে নেওয়া বা তাদের সঙ্গে চলাফেরা করা আপনার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা তৈরি হবে। এই যে এত কথা বললাম, মানুষ কোথায় বাস করে, সমাজে নাকি নিজের ভিতরে, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু সহজে পাওয়া যায় না। আমি যত কথাই কেন বলি না কেন, এই প্রশ্নের উত্তর সহজে মিলবে না। সো দেখা যায় যে এই ধরনের যে উত্তর পাওয়া যায় না, একটা আগ্রহ তৈরি হয় মানুষের এবং অস্তিত্বের ভাবনার মধ্যে মানুষ পড়ে যায়। এই অস্তিত্বের ভাবনার মধ্যে পড়ে যাওয়ার যে একটা পথ, সেই পথটা কিন্তু তৈরি করে দিয়েছেন সৈয়দ অলিউল্লাহ তার এই জাহাজি ছোট গল্পটির মধ্য দিয়ে। এই গল্পটির প্রতিটি বাক্যের ভিতরে কোনো অতিরঞ্জিত বা অতিরঞ্জন আপনি খুঁজে পাবেন না, কিন্তু দিন শেষে এই যে প্রতিটি বাক্যই যেন এক একটা ঢেউ হয়ে আসে আমাদের সামনে। এই ঢেউটা নীরব কিন্তু গভীর। লেখক এখানে ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং অনুভূতিকে কেন্দ্র করে গল্পটি গড়েছেন, যা হচ্ছে আধুনিক সাহিত্য ক্ষেত্রে বেশ হচ্ছে আপনি বলতে পারেন আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। যখন হচ্ছে লেখক হচ্ছে আপনার অনুভূতিকে নিয়ে কাজ করে, আপনার অনুভূতিটা সে জানতে চায়। দেখুন, হুমায়ুন আহমেদের লেখা অনেক সহজ লেখা, তারপরেও তার পাঠক শ্রেণী অনেক বেশি। কেন? এই সহজের জন্য না, কারণ সহজের জন্য এক পর্যায়ে বলতে পারি হ্যাঁ সহজ ভাষা সবাই পড়ে, কিন্তু সহজভাবে অনেক কঠিন বিষয়কে উপস্থাপন করা। দেখুন, এই জাহাজি গল্পটা আহামরি যে অনেক একটা ভালো একটা গল্প আপনার সামনে দিয়ে যাচ্ছে সেরকম না, কিন্তু এই গল্পটার মনস্তাত্ত্বিক দিক যদি আপনি চিন্তা করতে চান, আপনি অনেক প্রশ্ন নিজের ভিতরে আপনার চলে আসবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেখবেন অনেক কঠিন হয়ে যাবে। গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমার কাছে মনে হয় ক্যাথারসিস বা গভীর দিকও বলতে পারেন। এখন ক্যাথারসিস প্রসঙ্গের সঙ্গে এই গল্পটা সরাসরি রিলেট কিনা হয়তো বা আপনি আমাকে প্রশ্ন তুলতে পারেন কেন এখানে ক্যাথারসিস আনলাম। আমার কাছে মনে হয় আমি এরপরে যতগুলো রচনা আমি পড়বো, আমি চেষ্টা করব কোনো না কোনোভাবে ক্যাথারসিস দিয়ে ওটাকে আমি বলার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনায় যুক্ত হলো এটা যে এই গল্পটার ভিতরে আপনি যদি দেখেন ক্যাথারসিস কোথায় আছে। সাধারণত সৈয়দ অলিউল্লাহর এই গল্পটি দিয়ে সরাসরি আপনি আবেগের মুক্তি পাবেন না, যেখানে হচ্ছে আপনি কেঁদে হালকা হয়ে যাবেন, কিন্তু এই যে প্রশ্নগুলো তোলে আপনার অস্তিত্বের প্রশ্ন বা হচ্ছে আপনার ভেতরের একাকিত্বই সবচেয়ে বড় সত্য, অর্থাৎ মানুষের ভেতরের যে একাকিত্ব সেটা হচ্ছে সবথেকে বড় সত্য। গল্পটি শেষ করেছেন লেখক ও তাকালো না লিখে। ও তাকালো না, সারেং চিন্তা করছিল যে ছত্তার
যখন চলে যাচ্ছে তার থেকে, তখন ছত্তার হচ্ছে পিছিয়ে ফিরে তাকাবে, কিন্তু ছত্তার হচ্ছে তাকালো না। এই যে সারেং দাঁড়িয়ে থাকলো এবং ছত্তার তাকালো না, এর ভিতর দিয়ে কিন্তু করিম শারেক নিশ্চয়ই যে একজন একাকিত্ব তার ভিতরে রয়েছে। তিনি দিন শেষে একা, তার পরিবার নেই, বা তিনি যে জাহাজে থাকেন সেই জাহাজের যে মানুষরা আছে হয়তো বা ছত্তারের সঙ্গে তার একটা অন্যরকমের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু দিন শেষে ছত্তারও যখন চলে যাওয়ার সময় পিছন ফিরে তাকালো না, তখন তিনি যে একা বা তার ভিতরে যে একাকিত্ব, এটা কিন্তু আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। সৈয়দ অলিউল্লাহ এই গল্পের করিম শানেংয়ের মধ্যে যে একটা দার্শনিক চিন্তা বলবো, বা হচ্ছে করিম শানেংয়ের মাধ্যমে তার দার্শনিক চিন্তাকে এখানে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সেটা যদি আমরা দেখি তাহলে একাকিত্বের যে একটা উপলব্ধি, সেই উপলব্ধিতে তিনি করেছেন, এবং এই উপলব্ধি ধীরে ধীরে জমে উঠেছিল সমুদ্রের জলে, এবং শেষে এক গভীর চিন্তার দরজা খুলে দেয় লেখক একটা প্রশ্ন তুলে, যেটা করিম শানেংয়ের মাধ্যমে আমরা পাই। তুমি কি দিলে আমাকে আর আমি কি দিলাম তোমাকে। এটা সৃষ্টিকর্তার সঙ্গে যে একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক, সেটাকে আমি মিন করছি, কারণ সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন এবং আমরা সৃষ্টিকর্তাকে কি কিছু দিতে পেরেছি। এই প্রশ্নগুলো না অনেক অনেক কঠিন, অনেক কঠিন আমার কাছে মনে হয়, কারণ এই প্রশ্নের কোনো সহজ উত্তর মেলে না। এই যে প্রশ্নের কোনো সঠিক উত্তর আমি ইমরান দিতে পারছি না, আপনি পারবেন কিনা আই ডোন্ট নো, বাট লেখক একটা শেষে একটা কথা বলেছেন যে প্রশ্নের কাটার মধ্যেই মানুষের জীবনের অবসান ঘটে। অর্থাৎ আপনি যত জানতে চাইবেন, ওই জানার কখনো শেষ হবে না, আপনাকে আরও জানতে হবে, আপনি আরও জানবেন, তারপরেও আপনার সামনে প্রশ্ন তৈরি হবে, এবং সেই প্রশ্ন তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার জীবনের একটা সময় অবসান ঘটে যাবে। তাই বলে কি আপনি প্রশ্ন জানবেন না? অবশ্যই আপনাকে জানতে হবে। পরিশেষে একটা কথা না বললেই নয়, যারা সাহিত্য নিয়ে চিন্তা করতে পছন্দ করেন বা হচ্ছে কি বলে নিঃসঙ্গতা এবং অস্তিত্বের প্রশ্ন করছেন, তাদের জন্য অবশ্যই এই ছোট গল্প জাহাজিটা অবশ্যই আপনারা পড়বেন, অনিবার্য পাঠ হিসাবে আমি বলে রাখতে পারি, কারণ এই জাহাজির মাধ্যমে আপনি বেশ কিছু প্রশ্ন পাবেন, আপনাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে। ওই যে বললাম না, আপনি সহজভাবে যে আপনার আবেগের মুক্তি আপনি কান্না করে ঘটিয়ে ফেলবেন, আপনার এই গল্পটা পরে ক্যাথারসিস ঘটবে, তেমন না হলেও আপনি দেখবেন কি ক্যাথারসিসের প্রয়োগ পরোক্ষভাবে হলেও আছে। আপনি যখন নিজেকে প্রশ্ন করতে চাইবেন, তখন নিজের ভেতরের মনস্তাত্ত্বিক অবস্থার একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আমার কাছে মনে হয় ওই পরিবর্তনটাই হচ্ছে ক্যাথারসিস ঘটায়, বা ক্যাথারসিস, ওটাই ক্যাথারসিস। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আপনাদের যদি বিশেষ কোনো সাহিত্য, বিশেষ কোনো দর্শন বা বিশেষ কোনো কিছু নিয়ে কথা জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা পড়ে আমার যে ধারণাটা আছে সেটা আপনাদের মাঝে জানানোর, বা আমরা জানতে চেষ্টা করব, আমরা সবাই মিলে জানব। আল্লাহ হাফেজ।